নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 1 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, এটা হবে অপশন এ সিলিকন। 2 বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো, এটা হবে অপশন সি আয়নোস্ফিয়ার। 3 আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, এটা হবে অপশন সি ল্যাম্বার্ট। 4 বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান, এটা হবে অপশন ডি গ্রীষ্মকালে। 5 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো, এটা হবে অপশন সি 35%। 6 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো, এটা হবে অপশন ডি হাইগ্রোমিটার। 7 পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে, এটা হবে অপশন ডি কালবৈশাখী। 8 দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো, এটা হবে অপশন এ কালো মাটি। 9 ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, এটা হবে অপশন ডি উত্তর পূর্বাঞ্চলে। 10 জলদাপাড়া হলো ভারতের একটি, এটা হবে অপশন সি অভয়ারণ্য। এরপর 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2 বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবগুলিকে রক্ষা করে, উত্তর হবে ওজোন। 2 পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে, উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন। 3 শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রং এর মতো আলোর ছটাকে ড্যাশ বলে, উত্তর হবে মেরুজ্যোতি। 4 নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ু ড্যাশ বলে, উত্তর হবে আপেক্ষিক আর্দ্রতা। 5 জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়, উত্তর হবে ঘনীভবন। 6 ড্যাশ মৌসুমি বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, উত্তর হবে উত্তর পূর্ব। 7 উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে খাদার। 8 ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়, উত্তর হবে ম্যানগ্রোভ। 9 ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, উত্তর হবে সর্পগন্ধা। এরপর 3 দাগের বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো। 1 মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত, এটি অশুদ্ধ। 2 আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে, এটি শুদ্ধ। 3 বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 4 ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, এটি অশুদ্ধ। 5 ভারতে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়, এটি শুদ্ধ। 4 দাগের বলেছে 2-1 কথায় উত্তর দাও। 4 ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি, উত্তর হবে আল্পস। 4 পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে, উত্তর হবে প্রশান্ত মহাসাগর। 4 আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, উত্তর হবে মাউন্ট এরেবাস। 4 আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে, উত্তর হবে কার্যকরী সৌর বিকিরণ। 4 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়, উত্তর হবে সমগ্র আকাশ মেঘে ঢেকে যাওয়া অবস্থাকে বোঝায়। 4 ভারতে শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে,
উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা। 7, ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? উত্তর হবে ল্যাটেরাইট মাটি। 4-8, ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? উত্তর হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 4-9, কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যও রক্ষা করা হয়? উত্তর হবে জাতীয় উদ্যান। এবার 5 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1, প্যানজিয়া ও পান্থালাসা কি? উত্তর হবে আনুমানিক 50 কোটি বছর আগে পৃথিবীতে একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহামহাদেশ ছিল, যার নাম প্যানজিয়া। প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহামহাসাগর, যার নাম ছিল পান্থালাসা। 5-2, মেরুজ্যোতি কি? উত্তর হবে মেরু অঞ্চলের আকাশে যে প্রাকৃতিক আলোর ছটা দেখা যায় তাকে মেরুজ্যোতি বলে। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির সঙ্গে আয়নের সংঘর্ষের কারণে বিচিত্র বর্ণের আলোর ছটাগুলির সৃষ্টি হয়। এরপর 5-3 বলেছে সমষ্ঠ রেখা কাকে বলে? উত্তর হবে পৃথিবীর মানচিত্রে একটা নির্দিষ্ট সময়ে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এরপর 5-4 বলেছে লু কি? উত্তর হবে গরমকালে বিশেষত এপ্রিল মে মাসে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং তীব্র তাপপ্রবাহের জন্য মানুষের মৃত্যু ঘটে। এবার 6 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 6-1, বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলাফলগুলি লেখো। উত্তর হবে পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসগুলি যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতির সঞ্চয় বৃদ্ধি পাওয়াতে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। ফলাফলগুলি হলো ক, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, ফলে সমুদ্র জলতল বৃদ্ধি পেয়ে অনেক দ্বীপ ডুবে যাচ্ছে। খ, সমুদ্র জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে অনেক সামুদ্রিক জীবের মৃত্যু ঘটছে। গ, শুষ্ক অঞ্চলগুলিতে দাবানলের প্রকোপ বাড়ছে। ঘ, নানান নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। উয়া, বিশ্বব্যাপী জলবায়ুর উপর বিরূপ প্রভাব পড়ছে, ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির প্রকোপ বাড়ছে। এরপর 6 দাগের 2 বলেছে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখো। উত্তর হবে ক, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা, কিন্তু জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। খ, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতি মুহূর্তে বদলায় না। গ, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ঘ, পৃথিবীতে আবহাওয়ার প্রকারভেদের বৈচিত্র্য কম, কিন্তু পৃথিবীতে জলবায়ুর প্রকারভেদের ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। এরপর 6-3 বলেছে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তর হবে অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় অরণ্য সম্পদের অপব্যবহার না করে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রয়োজন মতো সুষ্ঠু ব্যবহার করা। অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি হলো ক, লোকালয়ের মাঝে, রাস্তার পাশে, খেলার মাঠ, ধর্মীয় স্থান, পুকুর পাড় ইত্যাদি ফাঁকা স্থানে গাছ লাগিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে তোলা। খ, পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। গ, চোরাচালানকারীদের দৌরাত্ম্য আটকাতে ব্যবস্থা নিতে হবে। ঘ, আইন করে অনুমতি ব্যতীত গাছ কাটা বন্ধ করতে হবে। উয়া, কাঠের অতিরিক্ত ব্যবহার কমিয়ে তার পরিবর্তিত দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে। এরপর 6-4 বলেছে উদাহরণসহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে নাতিশীতোষ্ণ অরণ্যের উদ্ভিদগুলির বৈশিষ্ট্যগুলি হলো ক, এই অরণ্যের উদ্ভিদগুলির কাণ্ড নরম কাঠের হয়। খ, এই অরণ্যের উদ্ভিদগুলি সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায়। গ, এই অরণ্যের উদ্ভিদগুলি দেখতে অনেকটা মোচার মতো হয়। ঘ, এই অরণ্যের উদ্ভিদগুলির পাতাগুলি হয় সোচালো। ভারতে এরকম অরণ্য গড়ে উঠেছে হিমালয়ের পার্বত্য অঞ্চলগুলিতে।
লবণাম্ব অরণ্যের উদ্ভিদগুলির বৈশিষ্ট্যগুলি হল: ক, এই অরণ্যের উদ্ভিদগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। খ, এই অরণ্যের উদ্ভিদগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। গ, এই অরণ্যের উদ্ভিদগুলি লবণাক্ত মাটিতে জন্মায় বলে দেহে অতিরিক্ত নুন সঞ্চয়ের জন্য লবণ গ্রন্থি থাকে। ঘ, এই অরণ্যের উদ্ভিদগুলির পাতাগুলি পুরু, রসালো এবং ছোট আকারের হয়। এরকম উদ্ভিদ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন সুন্দরবনে দেখা যায়। 7 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। 7-1, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। উত্তর হবে উষ্ণতা, রাসায়নিক গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর বায়ুমণ্ডলে মোটামুটিভাবে 5টি স্তর দেখা যায়, যথা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত এই বায়ুস্তরটি বিস্তৃত। এই বায়ুস্তরে ধূলিকণা, জলকণা ইত্যাদি থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার পার্থক্যও দেখা যায়। এই স্তরের যত উপরে ওঠা যায় তত তাপমাত্রা কমতে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটি মোটামুটি 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বাতাসের পরিমাণ কম, ধূলিকণা ও জলকণা থাকে না, তাই মেঘ, বৃষ্টি কিছুই সৃষ্টি হয় না। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে। এই স্তরে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষিত হয়। মেসোস্ফিয়ার এই স্তরটির বিস্তার প্রায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। পৃথিবীর দিকে আগত উল্কাপিণ্ডগুলি এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার এই স্তরটি প্রায় 80 থেকে 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। এক্সোস্ফিয়ার এই স্তরটি প্রায় 300 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের পর থেকে আসে সীমাহীন মহাকাশ। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরেই থাকে। এরপর 7-2 বলেছে পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়, যথা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এই অঞ্চল বরাবর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই পৃথিবীপৃষ্ঠ সবথেকে বেশি উত্তপ্ত হয়। নাতিশীতোষ্ণ মণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হল নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হয়। এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর অধিক তির্যকভাবে আপতিত হওয়াতে এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। 7-3 বলেছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর হবে ভারতের জলবায়ুতে বৈচিত্র্য থাকলেও মৌসুমি বায়ুর প্রভাব সবথেকে বেশি হওয়ার কারণে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তন ভারতে ঋতু বৈচিত্র্যের সৃষ্টি করে। ভারতে মূলত 4টি ঋতুর প্রাদুর্ভাব দেখা যায়, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত ঋতু। গ্রীষ্মকাল মার্চ থেকে মে, এই সময় সারা দেশ জুড়ে উষ্ণতা বেশি থাকে। গড় তাপমাত্রা হয় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ভীষণ গরমে হ্রদ, পুকুর, জলাশয় ইত্যাদির জল প্রায় শুকিয়ে যায় এবং ভৌম জলস্তর অনেক নেমে যায়। এই সময় লু ও আঁধির প্রভাব দেখা যায়। উত্তর ভারতে এবং পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় দেখা যায়। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস। জুন মাসে ভারতে উত্তর পশ্চিমের স্থলভাগের উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়াতে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায়
কম হওয়াতে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর মাস, সেপ্টেম্বর মাসের শেষের বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। স্থলভাগ থেকে আসার কারণে এই বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, তাই বৃষ্টিপাত প্রায় হয় না। তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হবার সময় উত্তর পূর্বকে মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়ে ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না, তবে শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয়। একে বলে পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর পশ্চিম ভারতে শীতের প্রকোপ বেশি দেখা যায়। এই সময় শহরাঞ্চলে ভোরবেলায় কুয়াশা ও রাতের বেলায় শিশির পড়তে দেখা যায়। এরপর 7-4 বলেছে, অরণ্য আমাদের বন্ধু, বক্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর হবে, যে সকল কারণের জন্য অরণ্য আমাদের বন্ধু সেগুলি হলো: ক, অরণ্য বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। খ, অরণ্য বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। গ, অরণ্য বন্যা ও খরা প্রতিরোধ করে। ঘ, অরণ্য মৃত্তিকা ক্ষয় রোধ করে। উয়া, অরণ্য থেকে কাষ্ঠশিল্প, কাগজ শিল্প ও অন্যান্য অনেক শিল্পে কাঁচামাল সরবরাহ করা হয়। চ, অরণ্য থেকে ফল, ফুল, মশলা, ওষুধ, মধু, মোম, গদ, রজন ইত্যাদি পাওয়া যায়। চ, অরণ্য থেকে জ্বালানি কাঠ ও আসবাবপত্র বানানোর জন্য কাঠ পাওয়া যায়। বর্গীজ, অরণ্য হলো অসংখ্য পশু পাখির আবাসস্থল। ঝ, অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।